দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে শুধু জামাতের নেতা কর্মীরাই চাকরি করে। মীর কাসেম আলীর সাথে এসালামের খাতির ছিল, মীর কাসেম আলী অ্যাওয়ার্ডটা আলাদা আপনারা কোন? হ্যাঁ, এটা ছিল তো, আমি জানি তো। মীর কাসেম আলী যখন পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে তখন থেকে জামাতিকরণ হয়ে গেছে। এটা হলো একটা মিথ্যা স্যার, বুঝছেন? এটা আমাকে শেষ করতে হচ্ছে, আমাকে প্রোডিউসার মীর কাসেম আলী ছিল না, সিনিয়র মানুষ করেন না পরিষদের জামাতি মীর কাসেম আলী ছিল না। নেগেটিভ আমাদের সত্য ঘটনা এগুলো না। কি সত্য ঘটনা? আপনারা বিদেশি প্রতিষ্ঠান সবগুলো ভাগায় দিয়েছে। আপনারা অনলাইন কে সরাই দিয়েছে? আওয়ামী লীগ ফেরেছে, এই যে একটা মানে গৈবলসীয় কায়দা আপনি অসত্য কথা বলেন। আওয়ামী লীগ চেষ্টা পেরেছে, আওয়ামী লীগ এই যে 10 বছর আওয়ামী লীগ পেরেছে, একটা কথা অসত্য কথাটা কোনটা বললাম? এই যে বলছে না যে এসালামের লোক ছিল, সরকার বদলায় দিয়েছে। আপনি বলুন যে আওয়ামী লীগ এটা প্রমাণ করতে পেরেছে যে ইসলামী ব্যাংক থেকে জামার টাকা নিচ্ছে, প্রমাণিত হয়েছে বলুন। এখন প্রমাণ হচ্ছে, হবে, এখন প্রমাণ হবে। আওয়ামী লীগ পারে না, আওয়ামী লীগ পুরো এখন টাকা ওখান থেকে কত আউট করছে সেটা তো বেরোবে। এখন বেরোবে না কেন? ব্যাংকের টাকা কোন জামাত নেয় না, এটা অসত্য কথা। সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। বিএনপি অসত্য কথা, অসত্য কথা দিয়ে বলা যাবে না। ব্যাংকের টাকা দেখেন, এই পরিস্থিতিটা তৈরি করেছে শেখ হাসিনা এবং সরকার কিন্তু বোঝে নাই। কারণ শেখ হাসিনা কয়েকটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে ভারতে, বাংলাদেশেরও এক পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু এই পত্রিকাগুলি আমার কাছে সব ধরা আছে। পত্রিকাগুলি সব নিউজ কিন্তু আপনার যেভাবে সে কথা বলেছে এটা বলে নাই। সময় ভৌমিক একটা অনলাইনে তার ইন্টারভিউ নিয়েছে, সেখানে তিনি শেখ হাসিনা বলেছে হ্যাঁ সময় হলে আসবো, হ্যাঁ আমি তো অবশ্যই ফেস করব, আমার দলের নেতাকর্মী আছে, দিস অ্যান্ড দ্যাট, এরকম বলছে। কিন্তু বলে নাই জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি ডিসেম্বরেই আসবো। এগুলো তো বাড়াবাড়ি কথা। এক, এটাতে আপনার এদিক থেকে ভারতেই আশ্রয় নেওয়া আছে থার্ড গ্রেডের কিছু আওয়ামী লীগের নেতা, তারাও কিন্তু বিভিন্নভাবে ধরেন এখন তো ইন্টারনেটের যুগ, হয়তো আলোচনা করে কর্মীদেরকে উৎসাহিত করতেছে আন্দোলন সংগ্রামের জন্য, তারা নিরাপদে আছে। শেখ হাসিনা যখন পালায়ে যায় আপনি খেয়াল করে দেখেন, তার আগে তিনি এসএসএফের ছিল, ঘেরাও ছিল, আর্মির ঘেরাও ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন। তিনি বলছিলেন যে আমি ভাবছি আমাকে টুঙ্গিপাড়া নেবে, টুঙ্গিপাড়া উনি রানওয়ে করছেন নাকি, এয়ারপোর্ট নামার জায়গা রাখছেন নাকি, হ্যাঁ উনি, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন যেদিন আর্মি বলেছে সাধারণ আন্দোলনকারী জনগণের বুকে তারা গুলি চালাইতে নারাজ, রাওয়া ক্লাবে আলোচনা হয়েছে, এরপরেই শেখ হাসিনা বুঝে ফেলছে যে আমার সময় ফুরিয়ে আসছে। সে কিন্তু দেখেন তার যত নিজস্ব পরিবারের সদস্য একজনও গ্রেপ্তার হয়নি, কোনো নেতা গ্রেপ্তার হয়নি, সব ভাগাই দিছে। তো সুতরাং তিনি জানতেন যে এই অবস্থা হবে। এখন ভারত তাকে আনুষ্ঠানিকভাবে সরকার না, সকল রাজনৈতিক দল মিলে তাকে আশ্রয় দিছে। তার মানে ভারতের তারা অতিথি, এখন আমি বলতেই পারি অতিথি। সেখান থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েনটা ছিল এখনও সেই টানাপোড়েনটা আছে। এখন বাংলাদেশের এক উপদেষ্টা বললেন যে আপনার কি স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্দোষ আওয়ামী লীগের তারা নির্বাচন করতে পারবে, কারণ ওটা প্রতীকের নির্বাচন হচ্ছে না। এখন আপনি যদি সুপ্রিম কোর্টের মতো কল্পনা করে থাকেন, নির্বাচনে ফি নেবেন, নির্বাচনের সদস্য হবেন, প্রার্থী হবে, আর আপনি বাতিল করে দিবেন, সারা পৃথিবী জুড়ে এটা স্ক্যান্ডেল হবে। তো সারা পৃথিবী জুড়ে এই কথাটা হুঁশ করে বলা উচিত ছিল। কারণ আওয়ামী লীগ তো একটা সংগঠন, বড় সংগঠন, এটা ঠিক। আপনি যদি নেপালের মতো ইলেকশন হতো, 3 মাস বা 6 মাসের ভিতরে নির্বাচন হতো, তাহলে জনগণ ভোটেই কিন্তু আউট করে দিত, অর্থাৎ রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে পারা যেত। এখন যেটা হয়েছে আপনি ধরেন জামাত ইসলাম, বিএনপি, এরা 15টা বছর লুকায় থাকছে, গুম হয়েছে, খুন হয়েছে, একটা লোক কোনো সমর্থন উল্টো করছে? নিষ্ক্রিয় হয়েছে অনেকে ভয়ে বাঁচার জন্য, কিন্তু কেউ তো সমর্থন উল্টায় না। বাংলাদেশের মাটি সোনার শেখাটি, যে যা পার্টি করে সেই পার্টি বদলায় না। তো আওয়ামী লীগের সমর্থকরা আপনার অসুবিধা পরিস্থিতি অনুকূল দেখে নেই, এই জন্য তারা নিষ্ক্রিয় ছিল। আপনি সক্রিয় হওয়ার জন্য সুযোগ দিলেন কেন? যেমন আপনার বললেন আওয়ামী লীগের অপতৎপরতা কি? আপনার তো ইলেকশন করতে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে নির্দোষরা, তো তাদের তৎপরতা দেখাবে না? নাহলে স্থানীয় সরকারে ভোট পাবে কেমনে? এবং নেতা যারা দাঁড়াতে চায় তারাও তো তৎপরতা দেখাবে। তা আমার শেষ কথা হচ্ছে এই
যে ধরেন এই যে সেনা মোতায়েন করছে, এখানে পুলিশ দিয়ে পারতো। সেনা মোতায়েন মানেই এটা সারা বিশ্বে খবর হবে এবং মনে হবে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন কোনো অবনতি ঘটে নাই, তো আর্মি মোতায়েন করলেন কেন এত জায়গায়? আর্মি তো দরকার ছিল, পুলিশ দিয়েই তো ট্যাকেল করা যেত। কারণ তারা তো, যারা আওয়ামী লীগের মিছিল বার করে, হ্যাঁ, তারা ককটেল ফুটাইছে, তারা বন্দুকও ফুটাইতে পারে, তারা মিছিল করবে, তারা জয় বাংলা স্লোগান দিতে পারবে। আপনি তাদের তো আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু রাস্তায় নামলে চেনা সহজ, তারা জয় বাংলা স্লোগান দিবে। আপনি দেখেন না, এই যে জানাজার নামাজে যায়, সেখানেও যায় জয় বাংলা, সুতরাং তাকে চিনতে অসুবিধা নেই। এখন আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাহী আদেশে অধ্যাদেশ জারি করে অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল। সেটাকেই অধ্যাদেশ আকারে আইন হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে, অর্থাৎ অধ্যাদেশ সন্ত্রাস বিরোধী আইন করছে। এই আইনটা করাও তো ঠিক হয় নাই। আমি তো বলবো যে আইনটা, আপনি রাজনৈতিক দলকে গণতন্ত্র চাইবেন, রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন। এখন ধরেন এই আইন যদি হয়, এখন জামাত ইসলাম বিরোধী দল, তারা মাঠে নামলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, 2/3 মেজরিটি আছে বিএনপি, নিষিদ্ধ করে যদি দেয়, আবার সামনের ইলেকশনে জামাত যদি ক্ষমতায় আসে, এই আইন যদি বহাল থাকে, তাহলে যদি জামাত বিএনপিকে নিষিদ্ধ করে দেয়। সুতরাং এই ধরনের ওপেন আইন্ডেড আইন করতে নাই। যেমন ধরেন 15ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তখন মোস্তাক জেলখানা ভরে ফেলছিল, তার 80% 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে গ্রেপ্তার ছিল। কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন দিলে সরকার যাকে মনে করবে তাকেই আটকায় রাখতো, আইনের আদালতের আশ্রয় নিতে পারতো না। তা আমার বক্তব্য হলো, এখন আওয়ামী লীগ সুযোগ দিচ্ছেন, সে তাফালিং করতেছে। আমার ধারণা যে এখন যদি শেখ হাসিনা আসতে চায় বা আওয়ামী লীগের বড় নেতাকেও আসতে চায়, অভ্যুত্থানের সব শক্তি এক হবে। যা আপনি টোকাটুকি দেখতেছেন, বিএনপি, জামাত, এনসিপি, এগুলো কিচ্ছু থাকবে না, সব এক হয়ে যাবে। এটা এখনও পরিস্থিতি অনুকূলে আওয়ামী লীগের আসে নাই। আওয়ামী লীগের প্রথম দিকে শেখ হাসিনার ব্যাপারে নেগোসিয়েশন হয়েছে, আমি যেটা খবর পেয়েছি, যে ধরেন আমি জেনেছি যে তাকে বলা হয়েছিল একটা বিশুদ্ধ লোক দিয়ে একটা পার্টিটা, হ্যাঁ, এটা করতে পারতো, যদি এইটা দিয়ে পার্টিটাকে অর্গানাইজ করে শেখ হাসিনা আসার চেষ্টা করতো। কিন্তু বিচার তো হয়েছে, একটা রায়ও হয়ে গেছে, এটা তো ফেস করতেই হবে তাকে। সেটা তাদের মুরব্বী ভারত আছে, ভারত দিয়ে নেগোসিয়েট করতে পারতো। কিন্তু যে প্রসেসে আগাচ্ছে, এটা আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারবে না। জি, আমরা আজিজ ভাই বক্তব্য শুনছিলাম। আমি এই পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আজিজ ভাই কয়েকটি পয়েন্ট বলছিলেন যে পুলিশই যথেষ্ট ছিল, কেন সেনা মোতায়েন করতে হলো, এটি আন্তর্জাতিকভাবে একটি আলাদা আলোচনা হতে পারে যে সেনা মোতায়েন করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে 9 দিন থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আজিজ ভাই প্রশ্ন তুলেছেন, তাহলে কেন সেনা মোতায়েন করা হচ্ছে, এবং পুলিশই তো যথেষ্ট ছিল। আপনার মন্তব্য কি? দেখুন, আওয়ামী লীগকে আমার কাছে মনে হচ্ছে সরকারি প্রাসঙ্গিক করার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন। কারণ আওয়ামী লীগের এখনও 2 বছর যায়নি তাদের সেই 24-এর যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে। এমন কোনো জনপ্রিয়তা আওয়ামী লীগের হয়নি যে আওয়ামী লীগ আবার এসে রাজনীতিতে অবস্থান গ্রহণ করতে পারবে। কিন্তু সরকারের নানা ব্যক্তিদের নানা ধরনের কথাবার্তায় মূলত কিছুটা তারা উৎসাহিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেখুন, আমরা সরকারের প্রায় 4 মাস সময় অতিবাহিত হচ্ছে গঠন করার পর, এখন পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়াটা, আমরা কিন্তু খুব বেশি আশাবাদী নই, খুব দ্রুত গতিতে চলছে। এবং নানাভাবে এই বিচারটাকে দীর্ঘায়িত করার জন্য কিন্তু সেখানে আমাদের কাছে মনে হচ্ছে নানা ধরনের কৌশল সেখানে গ্রহণ করা হচ্ছে। এখন আওয়ামী লীগের 2-1টা ছোটোখাটো মিছিল হবে, এবং সেই মিছিলও খুব লম্বা সময়ের জন্য না, অনেক সময় 30 সেকেন্ড অথবা 1 মিনিট সেখানে হচ্ছে। কিন্তু সরকার এটাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়াটা আমার কাছে মনে হয় ঠিক হয় নাই। যেটা আজিজ ভাই বলেছেন তার সাথে আমি একমতে বলি যে এখনও এমন অবস্থা দেশে আসে নাই যে একদম আওয়ামী লীগ আসতেছে, খুব ভয়ঙ্কর অবস্থা, সেনাবাহিনী মোতায়েন। এটা আমার কাছে মনে হয় সরকার কিছুটা, অথবা যারা সরকার তথ্য দিচ্ছেন তারা কিছুটা বাড়িয়ে বলেছেন সরকারকে। আসলে আমাদের যারা এখন আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন সবাই তো সে আমাদেরই নিয়োগ করা, হতে পারে সরকার কিছুটা ভয় পেয়ে গেছেন, কি হতে পারে। আমার কাছে মনে হয় না সরকার ভয় পেয়ে, আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের সে সক্ষমতা এখন আছে। দেখুন, কে আওয়ামী লীগ করবে? তাদের নেতারা কেউ দেশে নেই। এই মাঠ লেভেলের কর্মীরা হয়তো
কিছু উদ্যোগ নিয়ে মিছিল মিটিং করতে পারে, দলের নেতৃত্ব নাই, দলের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস নেই, হঠাৎ করে এসে 1 মিনিট মিছিল করে চলে গেল, এটাকে আসলে আমার কাছে খুব বেশি তৎপরতা মনে হয় না। এটি তারা একটু জানান যে আমরা আছি, আর তাদের হয়তো আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকী তারা সেটাও কিছু পালন করার চেষ্টা করেন, কিন্তু আমার কাছে মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে খুব সহসা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। দেখুন বাংলাদেশের মানুষ কয়বার ভুল করবে, কিন্তু নাশকতার আশঙ্কা তো সরকারের সর্বোচ্চ এটি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার করতে পারতো, যারা নিয়মিত আছেন পুলিশ বাহিনী দিয়ে, কিন্তু সরকার আস্থা পাচ্ছে না পুলিশের প্রতি, এমন হতে পারে সেখানে। দেখুন আপনি যদি কোনো দেশে আবার আসতে চান, ধরুন রাজনীতিতে 2টা শক্তি আওয়ামী লীগের লাগবে, পেশি শক্তি তো দেখিয়ে তো আওয়ামী লীগ ডাউন হয়ে গেছে। তারা আগস্টের 3 তারিখে সবাই মাঠে নামিয়ে দিয়েছিল না জনগণের বিরুদ্ধে, সেদিনও তাদের পতন পুরোটা হয়ে গেছিলো। 5 তারিখ আনুষ্ঠানিক সেখানে তাদের মানে পতন হয়েছে। আর তার হলো সুখ্যাতি সুনাম লাগবে। এই 2 বছরে কি আওয়ামী লীগের এমন কোনো কার্যক্রম আছে অথবা তারা করতে সক্ষম হয়েছে যে জনগণ তাদের প্রতি কিছুটা নমনীয় হবে, তাদের কিছুটা ইমেজ বৃদ্ধি হয়েছে? কোনো একটাও তো নাই। তো কী করে আমার কাছে মনে হচ্ছে এটি কোনো অবস্থাতেই আওয়ামী লীগ আসার যে একটা অবস্থান কিংবা এই বিষয়গুলো আরও বেশি আওয়ামী লীগকে আলোচনা নিয়ে আসতেছে। এটি হয়তো সরকার আরও কৌশলে হ্যান্ডেল করলে এই ধরনের হয়তো আলোচনা আমাদের করা লাগতো না। দেখুন যেটা বলি, ইদানিংকালে আমরা দেখি কিছু কিছু জায়গাতে অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের এক শ্রেণীর সাংস্কৃতিক কর্মীরাও কিন্তু আমরা দেখছি আলোচনা আমাদের নজরে আসে। এক শ্রেণীর আমাদের সাংবাদিক বলি এবং এক শ্রেণীর আমাদের বুদ্ধিজীবী বলি, নানা ইনিয়ে বিনিয়ে তারা আওয়ামী লীগকে কেন আসে না কিংবা আওয়ামী লীগ আসতে হবে, নানা গণতন্ত্রের দোহাই দিয়ে তারা আওয়ামী লীগকে আস্তে আস্তে সূক্ষ্মভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন। দেখুন আসলে কি আওয়ামী লীগ কোনো বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি? আওয়ামী লীগের অবদান অস্বীকার করছি না, 71 সালের আওয়ামী লীগের অবদান আমরা স্বীকার করি। তার পরবর্তী যে আওয়ামী লীগটা আমরা দেখে আসছে, ধরুন 75 সালে যে ঘটনা আমরা দেখলাম বাকশাল, দেখুন মাত্র স্বাধীনতার মাত্র 4 বছর পর দেশে বাকশাল, মানে সব গণতন্ত্র পত্রপত্রিকা সব দল নিষিদ্ধ, এক দল থাকবে। এরপরে 21 বছর পরে তারা আবার অনেক আহাজারি করে ক্ষমতায় এসেছে নানা কারণে, সেটাও এসেছে কিন্তু তখনকার সময়ের বিএনপির একটা গোদরা রাজনীতি, তারা কেয়ারটেকার মানবে না, এই সুযোগেই অপোজিশন এক হয়েছে এবং সেই সুবিধা কিন্তু আলটিমেটলি পরে আওয়ামী লীগ ভোগ করেছে। আবার লাস্টে গত 15 বছর এসে আবার ফ্যাসিজম তৈরি হয়েছে। তো যাদের দ্বারা ক্ষমতা আসলে বাকশাল হয়, ফ্যাসিজম হয়, তারা দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কীভাবে হবে? তাদের গণতন্ত্রে বিশ্বাস করে না। তো গণতন্ত্র যদি কেউ বিশ্বাসী না হয়, যাদের আচরণ বাকশাল ফ্যাসিজম, তাদের ইলেকশানে নিয়ে আসার যে ঘোষণা দিয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা, এটাও কিন্তু এক ধরনের আমরা সরকারের বলবো যে এই ধরনের কথাবার্তাগুলোকে আওয়ামী লীগের সুযোগ করে দিচ্ছে। এবং আমরা দেখলাম যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি এখন সর্ববিষয়ের মন্ত্রী আমরা তাকে বলে থাকি। আপনার 100 দিনে 605টা খুন দেশে সংঘটিত হয়েছে, প্রতিনিয়ত রেফের ঘটনা ঘটতেছে এবং তাদের গতকাল দেখলাম তাদের নারায়ণগঞ্জের এক এমপির সন্তান তিনি চাঁদা বিক্রিতে অ্যারেস্ট হয়েছেন, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে গাইবান্ধাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলের কমিটি নিয়ে সাধারণ কথা, সেই প্রসঙ্গগুলোতে আসতে চাই, পরবর্তীতে আসতে চাই। আমি আগে এই বিষয়টি আগে আলোচনা করতে চাই। আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে বর্তমান সরকার, আবার আরেকটি কথা আপনি বলছেন যে সরকার হয়তো ভয় পেয়ে এই কাজটি করছে। মানে 2 ধরনের বক্তব্য আমরা আপনার কাছ থেকে পাচ্ছি, একটা হচ্ছে প্রাসঙ্গিক করা হচ্ছে আর একটা হচ্ছে ভয় পেয়ে। এই যে এটাই একটা প্রাসঙ্গিক করা, যে আপনি সেনাবাহিনী নামাচ্ছেন, দরকার ছিল না করে, আমি সেটাই বলছি। আপনি সেনাবাহিনী কেন নামাবেন? যদি আপনি পুলিশ বাহিনীকে সক্রিয় করেন তাহলে এই সমস্ত তৎপরতার জন্য কিন্তু সেনাবাহিনী নামানোর কোনো প্রয়োজন। এই যে একটা ভয়াবহ অবস্থা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন আপনি, তার মানে মানুষ আওয়ামী লীগকে ভুলে গিয়েছে। আওয়ামী লীগ একটা ডেড ইস্যু, আপনি এখন সেনাবাহিনী নামে আবার ইস্যুটাকে আপনি আসলে তো আওয়ামী লীগ আসতেছে, এই যে একটা আতঙ্কিত পরিবেশ কিন্তু সরকার তৈরি করেছে। আমরা জানতামও তো না, মানুষ প্রয়োজন মনে করে নাই যে সেনাবাহিনী নামাইতে হবে, সরকারের প্রয়োজন মনে করে। তার মানে নিঃসন্দেহে এখানে সরকারকে একটা মিসগাইড করা হয়েছে, অথবা গোয়েন্দা রিপোর্ট এমনভাবে দেওয়া হয়েছে সরকার বাধ্য হয়েছে। তো এখানে আরও যাচাই বাছাই করে, মানে জনগণ যেটাকে আসলে আলোচনায় নিয়ে আসতে চায় না, জনগণ যে দলের নামটাও মুখে আনতে চায় না, সরকার সেনাবাহিনী নামিয়ে একটা গুরুত্ব উপস্থাপন করে আবার সেই দলকে জনগণের কাছে নেওয়ার চেষ্টা করে আসছে। এটা দরকার ছিল না সরকারের জন্য। জি, আমি আপনার কাছে আবার আসবো, আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, মানে নাশকতার আশঙ্কাটা কেন করা হচ্ছে সরকারের থেকে? তিনি বলছেন যে গোয়েন্দা সংস্থার এরকম কোনো রিপোর্ট থাকতে পারে, আমরা জানি না কি সব রিপোর্ট আছে গোয়েন্দা। দেখেন, আমাদের দেশে অনেক সন্ত্রাসী সংগঠন আছে,
যা নিষিদ্ধ আছে, ধরেন জেএনবি, আনসারুল্লাহ বাংলা টিম সহ এরকম অনেক দল আছে না, নিষিদ্ধ দল। পাহাড়ে অনেকগুলো দল আছে, পাহাড়ে এমনও দল আছে একটা অংশ স্বাধীনতা চায়, তারা তো এই সুযোগ নিতে পারে। ধরেন আওয়ামী লীগের নামে আসলো, যে জয় বাংলা স্লোগান দিল, দেখা গেল যে সন্ত্রাসী গ্রুপ আছে। এখন বিরোধী দলের সাথেও সরকারি দলের আন্ডারস্ট্যান্ডিং কম, হ্যাঁ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও কিন্তু সম্পর্ক কম। এখন রাজনীতিতে যখনকার কাজ তখন করতে হবে, রাজনীতিতে ভুল হলে কিন্তু ভয়ঙ্কর হয়। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সময় লিঙ্গারিং করতে চাইছে, অনেক দিন ক্ষমতায় থাকতে চাইছে, সেখানে আমরা লক্ষ্য করেছি তখন তার এনসিপি ছিল না, তখন বৈষম্য বিরোধী ছাত্র তাদেরকে ব্যবহার করছে। জামাত ইসলাম ধরেন ওয়ালের এপিট ওপাট এপিট জানি ইউনিসেরই সাথে ছিল, তখন যদি সব দল মিলে চাপ দিত যে নির্বাচনটা আপনার 6 মাস 3 মাস তো এমনিতেই নির্বাচন দেওয়া দরকার, তারপরে যদি ইলেকশন কমিশনের প্রস্তুতির অভাব থাকে 6 মাসে যদি ইলেকশন হতো, তাহলে কিন্তু ইউনূস এইভাবে শিকড় গাড়তেও পারতো না, আওয়ামী লীগও সময় পেত না। তখন কিন্তু ওই নেপালের মতো ইলেকশন রেজাল্ট হলো, শিশুরা কিন্তু ছাত্ররা কিন্তু ক্ষমতায় চলে আসতে পারতো। কিন্তু এই ছাত্রদেরকে বিতর্কিত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জামাত ইসলাম তার সাথে সঙ্গ দিয়েছে, জামাত ইসলাম একমত হয়েছে, যার ফলে ইউনূস সাহেব কিন্তু দেশটাকে আউলা করে দিয়েছে। এবং বিএনপি, আমার ধারণা এই যে বিএনপি আগে বলছি না, শেখ হাসিনার পরের ক্যাবিনেটকে বলছি যে কচি কাঁচার আসর বসাইছে শেখ হাসিনা, এখন তো মনে হচ্ছে খালি কচি শিশুর আসর বসাইছে। একজন এক এক মন্ত্রী এক এক কথা বলার পরে তার ব্যাখ্যা তো ভিন্নভাবে হয়। তো এই ব্যাখ্যা তো রাজনীতিতে ভিন্ন ব্যাখ্যা তো দেওয়া যাবে না। আপনি কোনো কথা বললে অবশ্যই আপনি আরেকজন জানে, তার সাথে কথা আলোচনা করে কথা বলেন। আর সবগুলো সরকার অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে। আপনি আওয়ামী লীগ তো বিরুদ্ধে আপনারা ফেসিবাদের সব মিলেই তো ফেসিবাদকে তাড়িয়েছেন। ফেসিবাদকে মোকাবেলা করতে হলে আপনার সব দলের ভিতরে তো একটা লিয়াজও থাকতে হবে, কথা বলতে হবে যে আমি কি আর্মি নিয়োগ করব কি করব না। এককভাবে সরকার তো চলতে পারবে না, তাই না? সবাইকে নিয়েই চলতে হবে। আমি যেটা বলছি যে শেখ হাসিনা আজকে ফেরত আসতে চাইলে এটা যার যার প্রয়োজনে অভ্যুত্থানের সব শক্তি এক হবে। কিন্তু এখানে তো যেহেতু সরকারের 2/3 মেজরিটি নিয়ে আছে, সরকারকেই লিড নিতে হবে। এটা গোসা করলে চলবে না, বা জামাত সমালোচনা করে এইটা করলে হবে না। তারা অপোজিশন এইভাবে দেখতে হবে। অপোজিশন শেখ হাসিনা তখন এখানে পালিয়ে গেছে, প্রথমে অপোজিশন নিয়ে নরেন্দ্র মোদী বসছে, পার্লামেন্টারি পার্টি বসছে, তারপর সব রাজনৈতিক দল মিলে আলোচনা করে তাকে আশ্রয় দিয়েছে। তার মানে ভারতের অতিথি সে, হ্যাঁ। তো তাকে তো আপনি ছোট করে দেখলে হবে না, কারণ ভারতের সাথে সম্পর্ক এখন ভালো যাচ্ছে না। দি হিন্দু যে রিপোর্ট করেছে, রিপোর্টে তারা পরিষ্কার বলেছে যে আগের সমস্যাগুলো সমাধান করতে হবে। এই যে পুশিন টুসিন, এটার তো সিস্টেম আছে, কারণ ভারত বাংলাদেশ প্রোটোকল স্বাক্ষর করেছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, সেখানে তো বিধান আছে যে আপনি যদি কোনো অনুপ্রবেশকারী কোনো দেশে যায়, তাকে আইনি ভিত্তিতে তাকে আলোচনা করে আপনার পুশিন করবেন, পুশব্যাক করবেন, যা করবেন। সেটা তো হিন্দুতে লেখছে তো যে আপনারা গঙ্গা চুক্তি করেন, তিস্তা চুক্তি করেন, যেগুলো চায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব বাধাগুলি তৈরি করা হয়েছে, ভিসা টিসা ইত্যাদি, সে বাধাগুলো দূর করেন বলছে তো, এটা তো পরিষ্কার লেখছে। তো এটা আমি বলতে পারবো না? হিন্দু তো লিডিং পত্রিকা একটা ভারতের, সেখানে লেখছে, তারা নিজস্ব আইটেম করছে এটা। তো আপনি সমস্যা ভারত জিয়ে রাখবে, এবং সমস্যা আপনি যার বিরুদ্ধে নাড়বেন তারা হচ্ছে সেই দলের মূল নেতা। কমপক্ষে 500-600 নেতা আছে, 626 জন তো সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, কমপক্ষে 500 নেতা আছে আওয়ামী লীগের। তারা তো অতিথি এখন, আমি বলি ভারতের অতিথি, ভারতে পালা যায় না, ভারত তাদেরকে অতিথি করে রাখছে। তো তার পার্টি যখন এখানে অ্যাক্টিভিটি চালাবে, আপনি তো এগুলো ভারতকেও মাথায় রেখে কাজ করতে হবে। যে এখানে মনে করেন না যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগের লোক মিছিল বার করতেছে, তাও তো নাও হতে পারে। অনেক সন্ত্রাসী গ্রুপ তার পিছনে ঢুকে যেতে পারে, অথবা অনেক বেনামি লোক, বাংলাদেশিও না এমন লোকও তো ঢুকতে পারে তো। সুতরাং আপনার এটা ঠিক আছে, আমার কথা যে নৈরাজ্য হতে পারে, হওয়ার মতো আমাদের দেশে বললাম তো অনেক সন্ত্রাসী সংগঠন আছে যারা নিষিদ্ধ,
হ্যাঁ, তো তারা তো করতে পারে, এই সুযোগ নিতে পারে। তবে কি সামনের সময় এগুলো কি আপনি আশঙ্কা করছেন যে আপনি যেহেতু বলছেন যে নৈরাজ্য হতে পারে, সামনে কি এ ধরনের ঘটনা? না, নৈরাজ্য হতে পারে। এখন আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে আপনি নৈরাজ্য সৃষ্টি হওয়ার পরিস্থিতিটাকে আরও বেশি বয়লিং করে দিলেন, আরও গরম। সেনাবাহিনী কেন নিয়োগ করলেন? আপনার পুলিশ নাই কেন? আপনার জামাতের সাথে কথা বলেন, এনসিপির সাথে কথা বলেন, আপনার বড় পার্টি 2/3 মেজরিটি পার্টি অর্গানাইজ করেন, পুলিশ থাকবে, সামনে আপনারা থাকেন। হতে পারে যে ওরা এসে ক্লাশ করলো, সেখানে ঠিক আছে, আপনি আর্মি সেনাবাহিনী পুলিশ আছে না, পুলিশ ব্যবহার করেন, সমস্যা কি? সেনাবাহিনী হলো সর্বশেষ। সেনাবাহিনী যখন ডিপ্লয় করবেন সারা বিশ্বে, আপনি দেখবেন আজকেই বিবিসি, কালকেই দেখবেন সব নিউজ হয়ে গেছে, সারা পৃথিবী ছড়ায় যাবে যে এখন সরকার টিকে আছে সেনাবাহিনী নিয়োগ করিয়া, অর্থাৎ সরকারের পরিস্থিতি মোকাবেলা করার শক্তি নাই। তা আমার কথা, এই পরিস্থিতি তৈরি হলো কেন? পরিস্থিতির আমার কথা হচ্ছে যে বিষধর সাপকে ফনা তুলতে দিতে নাই, ঘাড় আগেই মটকায় দিতে হয়। আপনি ঘাড় উঠাতে দিচ্ছেন, এখন তো তারা উঁকি ঝুঁকি মারবেই, কারণ এখন পরিস্থিতি তো গোলাটি হচ্ছে। তারপরেও আমি বলবো যে আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয় নাই, কারণ মূল লিডারশিপটা দেশের বাইরে। এখানে যারা আছে তারা অবুঝ, অত্যন্ত সাধারণ সদস্য যারা এখনও আছে। হ্যাঁ, ধরেন আতিক ভাই বললেন যে আওয়ামী লীগকে কেউ না, আওয়ামী লীগের প্রত্যেকটা ফ্যামিলিতে, জামাতের প্রত্যেকটা ফ্যামিলিতে, আপনার বিএনপির প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সমর্থক আছে। সুতরাং সমর্থকরা, আমি আগেই বলছি বাংলাদেশের মাটি সোনার চৌকাঠি, সমর্থক একবার যদি হয় সে চেঞ্জ করে না, হয়তো সুপ্ত থাকে, গুপ থাকে, ভয়ে গোপন থাকে, কিন্তু তারা তো সুযোগ পেলে তো সুবিধা পেলে মাথা ছাড়া দিয়ে উঠবে। সেই সুযোগ দিবেন কেন? আমি এই জন্য বলছি, উদাহরণ দিলাম কেন, সুপ্রিম কোর্টে নির্বাচন হবে, এমনিতেই এখন যে প্রেসিডেন্ট হয়েছে এমনিতে 5-6 বার সে নির্বাচনে জিতছে, আওয়ামী লীগ প্রতিযোগিতা করার ফলেও করছে, তারপরও জিতছে। আপনি কেন, আপনি যখন সদস্য বানাইলেন তখন চাঁদা নিছেন, প্রার্থী ভোটার লিস্টের নাম দিয়েছেন, প্রার্থী তালিকা প্রার্থী হলো তখন আপনার তাদের বাতিল করে দিলেন। এটা কোনো সিস্টেম হলো? এই কাজকে স্থানীয় সরকার নির্বাচনে করবেন, যে প্রার্থী হবে তার প্রার্থীতে ইলেকশন কমিশন বাতিল করে দেবে, সারা বিশ্বব্যাপী নিউজ হবে। এটা কি ভালো হবে? গণতান্ত্রিক দেশের যেটা ভালো হবে? ভালো হবে না তো। এটা তো আমি বলবো সরকার রং লাইনে যাচ্ছে, এই প্রসেস হয় নাই। আমার মনে হয় উপদেশটাকে এখন ক্লারিফাই করতে হবে, পরিষ্কারভাবে ক্লারিফাই করতে হবে যে তোমাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ, নো ইলেকশন কইতে হবে পরিষ্কার, না হলে এরা থামবে না, জটিলতা বাঁধবে। জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনারা বিরোধী দল হিসেবে কিভাবে দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমরা জানি আজকেও আপনারা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এবং কর্মসূচিও ঘোষণা করেছেন। সেটার মধ্যে অনেকগুলো বিষয় ছিল, আওয়ামী লীগের আমলে গুম, খুন, হত্যা, এইসব বিষয়ও ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, এক কথা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা দেখছি না, বরং সরকার বলছে উন্নতি হয়েছে, কিন্তু দেশের প্রতিদিনই কমপক্ষে 10টা করে কিন্তু লাশ পড়ছে, যে কোনো রাজনৈতিক কারণ হোক কিংবা নানা কারণে হোক। তো যদি একটা দেশে এরকম লাশ প্রতিদিন 10টা পড়তে থাকে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য নয়। আমার কাছে মনে হচ্ছে সরকার তার আসল জায়গাটা এখন অ্যাড্রেস করতে পারছে না। দেখুন, আপনি একটা রাজনীতি দিয়ে প্রথম মোকাবেলা করার চেষ্টা করবেন। দেখুন, বিগত 4 মাসে ধরুন জনগণ বিএনপিকে 50% মানুষ সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে। তো এই যে তাদের একটা বড় দায়িত্ব ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, তাদের বিচারকে আরও ত্বরান্বিত করা, কিংবা তাদের ব্যাপারে আরও বেশি জনমতটা তৈরি করা। আমরা কিন্তু বিগত 4 মাসে কোনো পদক্ষেপ দেখি না। যা আলোচনা সব বিরোধী দল থেকে করা হচ্ছে, যা আলোচনা সব অপোজিশন থেকে করা হচ্ছে। সরকার সেখানে কিন্তু খুব বেশি ভূমিকা পালন করছে। এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে সরকারের কাছে এখন বিরোধী দল হলে সবচেয়ে বেশি সমস্যা, আওয়ামী লীগ কোনো সমস্যা না। কিন্তু আসলে বাংলাদেশে বর্তমান বাস্তবতা কিন্তু সমস্যা এখন আওয়ামী লীগ। যদি এটি কোনোভাবে আবার সুযোগ পায় বাংলাদেশের রাজনীতিতে এসে, আমি গতকালকে একটা শোতে বলেছিলাম, এই পরিস্থিতি যে একটা কিছুটা অনৈক্য আমাদের তৈরি হয়েছে এখন, যারা আমরা একসাথে সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই অনৈক্যের কিন্তু সুযোগটা সরকার তৈরি করে দিয়েছে। এবং আমি তো মনে করি এই যে আমাদের যে সংস্কার নিয়ে কথা, যতই আপনি সংস্কার নিয়ে কথা বলেন,
আমাদের আজিজ ভাই বলেছে ইলেকশন কেন দেরি হয়েছে। ইলেকশন দেরি হয়েছে কারণ হচ্ছে জনগণ একটা রাষ্ট্রের একটা স্থায়ী তারা সমাধানটা চেয়েছে, যাতে বারবার এরকম বাংলাদেশ গণতন্ত্রহীন না হয়ে যায় কিংবা এরকম ফ্যাসিবাদী আচরণকে করতে না পারে। এই সংস্কার প্রক্রিয়াতে যখনই সরকার দূরে অবস্থান করেছে, তারা আগ্রহী দেখাচ্ছে না, তখনই কিন্তু মানে দেশের ঐক্যটা আস্তে আস্তে বিনষ্ট হচ্ছে। এবং এই সুযোগে আওয়ামী লীগ একটা অবস্থান তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আপনি দেখবেন টকশোগুলোতে এখন মানে বিএনপি জামাত নিয়ে আলোচনা বেশি হয়, মানে বিএনপির এমপিরও সমালোচনা করেন জামাতকে নিয়ে। ওই জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগের যে অপকর্ম, যে দুঃশাসন, তার যে গুম খুনের রাজনীতি অনেকটা কিন্তু ডাকা পড়ে যাচ্ছে। তা আমরা মনে করি এখানে সরকারের দায়িত্ব আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে এই সুযোগ কিন্তু তারা গ্রহণ করবে। দেখুন, আমি যদি বলি আমরা যখন আওয়ামী লীগের আমলে মিছিল করতাম, মহাসড়ক তো দূরের কথা, একদম আমরা কোনো গলির ভিতরে মিছিল করতে যাওয়ার পর আমরা অ্যারেস্ট হয়েছি। যদি অ্যারেস্ট না হতাম, কোনো রকম মিছিল করে পার পেতাম, ওই এলাকা পুরো তখন রেড দিত। এখনো তো অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার করা এই হচ্ছে। অ্যারেস্ট শুনেন, এখন অনেকটা আওয়ামী লীগের সাথে পুলিশের আচরণ জামাই আদরের মতো। কি বলেন? আমি যদি আপনাকে বলি, বলেন তো কয়জন আওয়ামী লীগ নেতা পুলিশের মারি খেয়েছে রিমান্ডে? আমি এটাকে সমর্থন করি না, যে রাজনৈতিক দলের সাথে ভালো আচরণ করেন, কিন্তু আমাদেরকে রিমান্ড ফেস করতে হয়েছে না। ডিবি অফিসে আমরা 15 দিন রিমান্ডে ছিলাম, আমাদেরকে মেরে পুরো সোজা বানায় ফেলা হয়েছে। এবং বলতো যে তোমরা ভালো আছো, তোমাদের নেতা গোলাম পরোয়ারকে আমরা একদম তার নখ উপরে ফেলে দিয়েছি, আমাদেরকে বলতো সেটা। তো এখন তো আমরা দেখি না, সবাই খুব ভালো আছেন, একদিন আবার তারা সহজে জামিনও পেয়ে যাচ্ছেন। এবং সারা দেশে এখন বলা যায় সবাই এখন সারেন্ডার করতেছেন, জামিন পাচ্ছেন। তা আপনি সুযোগ করে দিচ্ছেন না, আপনি কোনো অবস্থান নিচ্ছেন না, সরকারের কোনো পদক্ষেপ নাই। এবং যেই পরিমাণ মামলার আসামিরা আছে, এখনও সব আসামিরা বিভিন্ন জায়গায় বিএমপি শেল্টার আছে, এটা আমরা জানি। এলাকায় যারা স্থানীয় নেতা দিচ্ছে তাদের, ওই যে নেতারা টাকা খাচ্ছেন, নেতারা টাকা খাচ্ছে। হ্যাঁ, এত টাকা খাচ্ছেন, তারা খেয়ে মানে মাসিক মাসওয়ারা দিচ্ছেন, অসুবিধা তো নাই মনে করেন। আওয়ামী লীগ আছে, শুনেন, এবং আমরা এটাও তো জানি ইলেকশনের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের, যেটা শেখ হাসিনা বলেছে না, কোনো প্রতিবাদ কি বিএনপি লোকেরা করেছে? যখন শেখ হাসিনা বলে যে তারা কথা দিয়ে কথা রাখে নাই, এই যে কথা দিয়ে কথাটা কী ছিল আসলে, এটা কোনো প্রতিবাদ কি বিএনপি কেউ করেছে? আমরা তো মনে করি এবার জনমত যেদিকে যাচ্ছিল ভোটের আগে, যাতে জনমতটাকে ঘোরানোর জন্যই, এবং বিএনপি তখন প্রয়োজন ছিল আওয়ামী লীগের একটা অংশ ভোট, তা তারা নিয়েছে এবং নিয়ে কিন্তু তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এই জন্য তাদের ব্যাপারে নমনীয় আচরণ আমরা এখন পর্যন্ত আমরা সরকারে খেয়াল করি। সরকারে যারা নেতারা কথা বলেন, মন্ত্রীরা কথা বলেন যে খুব বেশি আওয়ামী লীগ যে 17 বছর সবাইকে এরকম জুলুমের মধ্যে ফেলেছে, সব নেতারা যে ধরুন আপনার গ্রেপ্তার হয়েছেন, বেগম খালেদা জিয়াকে যে এভাবে কারাগারে দুঃখে মরতে হয়েছে, তাকে ঠেলে দেওয়া মৃত্যুর দিকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 17 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। এখনকার আওয়ামী লীগের প্রতি যে কুসুম আচরণ বিএনপি লোকেরা করতেছে, তাদের মনে হচ্ছে না আসলে 17 বছর তারা ওই খুব খারাপ বলা যায় না। হ্যাঁ, এটা হতে পারে, বিএনপির কর্মীরা বেশি নির্যাতিত হয়েছেন নেতাদের চেয়ে। এই জন্য আমরা দেখি বিএনপি যারা মাঠ পর্যায়ের কর্মীরা, তারা কিন্তু আওয়ামী লীগের মোটে তারা স্পেস দিচ্ছেন না, কারণ তারা বহু জুলুম নিপীড়ন সহ্য করেছেন। কিন্তু সেন্ট্রাল বডির নেতারা কিন্তু সবাই সমানভাবে নিপীড়নের মুখোমুখি হন নাই, তাদের কাছ থেকে অনেকটা কিন্তু সুযোগ সুবিধা আওয়ামী লীগ নানা কারণে নেওয়ার চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমরা মনে করি এখন যে অবস্থা সরকারের আছে, সরকারকে এখনই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এবং রাজনৈতিক বিভাজন যেটি শুরু হয়েছে, আমাদের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করা, যদি এটি আরও বিভাজন রেখাটা সামনের দিকে এগিয়ে যায়, দেখুন আমাদেরকে কেন এই কাজটা করতে হবে? আমরা চেয়েছি দেশটা ভালোভাবে চলুক, কেন আমাদেরকে এখন রাজপথে নামতে হলো বলুন? সংস্কারের জন্য। এটাকে আমাদের দাবি ছিল, জনগণের দাবি ছিল সেখানে। এটাই নিয়ে আমরা এখন বিরূপ মন্তব্য আমরা শুনছি। তা আমরা মনে করি সরকারকে যদি তারা উদ্যোগ গ্রহণ করেন, একটা রাজনৈতিক ঐক্য যেটা আমাদের এখন বেশি প্রয়োজন, যদি সেই ঐক্যটা থাকে, তাহলে এইরকম ফ্যাসিবাদী গোষ্ঠী আবার রাজনীতিতে এসে তারা কিছুটা মানে অবস্থান তৈরি করবে, তার কোনো সুযোগ নাই। তো আমি মনে করি হ্যাঁ, আওয়ামী লীগ আসতে পারে একটা ক্ষেত্রে। বাংলাদেশের ধরুন বৃহৎ দল এখন বিএনপি সরকারে আছে, একসময় বৃহৎ শক্তি ছিল হলো আওয়ামী লীগ। যদি বিএনপিতে পছন্দ ধরে মানুষ, তখন যে দুইটা পচে গেছে, দেখি ভালো কোনটা। যদি বিএনপি সুশাসন উপহার না দেয়,
যদি বিএনপির দ্বারা যদি মানুষ কল্যাণ না পায়, তখন মানুষ কোনো না কোনো কারণে হয়তো যে না আওয়ামী লীগ আমরা বা চাই। সুতরাং যদি বিএনপি সঠিক জায়গায় ভূমিকা রাখতে পারে, যদি তাদের মধ্যে আওয়ামী লীগের মতো যে কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে, যদি সেই দুর্গন্ধ আবার বিএনপির মধ্যে বর করে, এক নায়কতন্ত্র বলেন কিংবা মানে বিরোধী দলকে নিপীড়নের কথা বলেন, তাহলে আবার মানুষ সেটাকে গ্রহণ করবে। যেন আওয়ামী লীগের আসা না আসা প্রাসঙ্গিক হওয়া না নির্ভর করবে কিন্তু বিএনপির ভূমিকার উপরে। এখন পর্যন্ত আমরা জনগণ সন্তুষ্ট না এই 4 মাসের সরকারের কাছে। আমাদের প্রধানমন্ত্রী কিছু কাজ আমাদের ভালো লাগে, আমরা অস্বীকার করবো না, কিন্তু তার আশেপাশে যারা আছেন আমার কাছে মনে হচ্ছে তারা কোনো না কোনো কারণে প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দিচ্ছেন না, যার জন্য উনি যেরকম চাচ্ছেন অন্যরা উল্টো দিকে প্রধানমন্ত্রীকে হাঁটাচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে, যার জন্য অনেক কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই এবং সরকারের মধ্যে কোনো সমন্বয় আমরা খেয়াল করি না, কে কোথায় বলবেন, কোন কথা বলছেন। এবং আমরা দেখলাম, দেখুন এটা তো আমার কাছে খুব কষ্ট লাগে, কোনটা এআই কোনটা রিয়েল, যদি সেটাও কেউ প্রধানমন্ত্রীকে বোঝাতে না পারেন, যদি সে আলোকে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন বাইরে এসে, তাহলে আমরা বুঝে যাই আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যারা আশেপাশে আছেন তারা কেউ কিন্তু ওনার ভালো চাচ্ছেন বলে আমাদের কাছে মনে হয় না। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, অ্যাডভোকেট আতিকুর রহমান অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? না, দেখেন এই মুহূর্তে ধরেন সংস্কার নিয়ে যে জামাত ইসলাম মাঠে নামলো, এটাও ঠিক নেই। কারণ একদিকে আওয়ামী লীগ মাঠে নামতেছে, জামাত ইসলামের মাঠে নামছে। জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে দীর্ঘদিন ছিল। তো জামাত ইসলাম যে আওয়ামী লীগের সাথে ঐক্য করবে না বিএনপিকে হটানোর জন্য, এটার নিশ্চয়তা কি? সুতরাং এই জন্যই হয়তো বিএনপি মনে করছে যে জামাত যেহেতু মাঠে নামছে হয়তো আওয়ামী লীগের সাথে মিলতে পারে, এই জন্য সিচুয়েশনটাকে গ্রিপ্ট বলে মানে সিচুয়েশনটা তপ্ত বলে মনে করতেছে। এখন ধরেন দুর্নীতি চলতেছে, ঠিক আছে, কিন্তু রেকলেসলি আমি বলছি যে গণহারে ধর্ষণ এবং রেপ হচ্ছে, বলৎকার হচ্ছে, আইন করে না কেন? এই সংসদ আইন করে না কেন? জামাত ইসলামের মতো ধর্মীয় দল আছে, বলৎকার এবং ধর্ষণ হয়। আরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন, আগে আমি বহুবারই বলছি, অ্যাসিড থ্রোয়িং হতো, মেয়েদের উপরে অ্যাসিড মারতো, তিনি আইন করলেন, আইন কার্যকরী করলেন এবং ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। এখন নাই। আপনি দুর্নীতির বিরুদ্ধে আইন করেন না কেন? ধর্ষণ বলৎকারের জন্য আইন করেন না কেন? মাদকের জন্য আইন করেন না কেন? ক্যাপিটাল পানিশমেন্ট। 18 কোটি জনগণ মরে যাক না, 500 লোক মরে যাক না ফাঁসি হয়ে। দুর্নীতি করে আইন তো আছে, কিন্তু সেগুলি সবসময় যথাযথ প্রয়োগ হয় না। ক্যাপিটাল পানিশমেন্ট, দুর্নীতির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট নাই। এবং ধরেন এই যে ধর্ষণ হয়েছে, গ্রেপ্তার হয়েছে, খুব কুইক বিচার হলো। সেটি এখনো কবে বাস্তবায়ন হবে আমরা জানি না। উচ্চ আদালতে যাবে, এটাও তো ঠিক না। এটাও তো বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ, যে 7 দিনের রায় দিয়ে দিল নিম্ন আদালত। এতে মনে হয় আদালত আছে। আপনি স্পেশাল একটা কোর্ট করেন এবং ধর্ষণ করলে, বলৎকার করলে তার ফাঁসি হবে। তার সে তো হত্যা করছে, এখন তার মৃত্যুদণ্ড হয়েছে। ধর্ষণের জন্য তো হলো না, সে ধর্ষণ করতে গিয়ে খুনও করে ফেলছে, বাচ্চারে খুন করে ফেলছে, তখন এর জন্য তার ফাঁসি হবে? তো খুন হলে ফাঁসি হবে না, নর্মাল আইনেই হবে। কিন্তু এটা হলো কি 7 দিনে বিচারটা হলো, চার্জশিট আসলো, এই সেই বিচার হলো, উচ্চ আদালতে গেছে, এখন হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে। তো আমার বক্তব্য হলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক, কিন্তু ওখানেও স্পেশাল বেঞ্চ থাকা উচিত, যে শুধু এফিশিয়েন্ট যাতে বিচার ভুল না হয়, এফিশিয়েন্ট বিচারপতি দিয়ে স্পেশাল কোর্ট থাকবে, যাবে 7 দিন করে টাইম বাজিয়ে দেওয়া থাকবে, 7 দিন শুনে খালাস। এইসব যারা দেশে দুর্বৃত্ত, আপনি দেখেন দেশ স্বাধীন হয়েছে 71 সালে, মনোজগৎ একদম নষ্ট হয়ে গেছে, জাতি গঠন করতে পারিনি আমরা। জাতির ভিতরে কোনো সেন্সই, সততাটা কাজই করে না। প্রত্যেকটা সেক্টরে আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে আপনি বেতন বাড়ায় দিবেন, যত বেতন 10 লাখ বেতন বাড়ায় দিলেও সরকারি অফিসার সে আরো 20 লাখ ঘুষ খাবে। নারায়ণগঞ্জের ঘটনাটা নিয়ে কি বলবেন? গতকাল আমরা যে ঘটনাটা দেখেছি, নারায়ণগঞ্জে তো গ্রেপ্তার করে আবার কি করছে, বিচার করতে হবে। এর আগে মুসলিকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। না, এটা উচিত করে নাই। কেন বিচার? তাহলে অন্যের বিচার হবে কেন?
আপনি একই দোষে একজনকে মুসলিমকে দিয়ে ছেড়ে দিবেন আর একজনের বিচার করবেন, তা তো হয় নাই। তাহলে ওই বাচ্চার কারণে রেপ করছে, তারা হত্যা করছে, শিশুটি ফাঁসি দিলেন কা? সারা সরকার নেমে গেছিলেন তো, সরকার নেমে গেলেছেন না। এই যে মাদ্রাসা মক্তবে বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধরেন না কেন? ধরেন না কেন? জনগণ তো ধরতেছে, দেখি আমার কাছে বহুত ভিডিও আছে, ধরতেছে। আপনি বিচার করেন ধরে ধরে, প্রয়োজনে সিসি ক্যামেরা লাগান, প্রয়োজনে ওখানে যারা শিক্ষক আছে তাদের ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দেন। এখন ধরেন আমি বললাম যে সারা বাংলাদেশে জাতিকরণ করতে পারলাম না, আমরা তো ছোটোবেলা আদর্শ লিপি পড়েছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সহসে। এখন উল্টাটা হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। হ্যাঁ, উল্টাটা হয়েছে না? কানারে কানা কহিও না, আমার এই আদর্শলিপি নাই। এখন 10 প্রকার 11 প্রকারের শিক্ষা ব্যবস্থা হয়েছে, সবাই মাস্টার ডিগ্রি দেয়, সবাই মাস্টার। তো কেউ কোনো জাতীয় ইস্যুতেও এক হয় না, একমত হয় না। জাতি এখন 12 ভাগে বিভক্ত, কী করবেন? জাতি তো আপনি ফুটবল খেলা দেন না, ক্রিকেট খেলা দেন না, পাকিস্তানের সাথে বাংলাদেশের, পাকিস্তানের সমর্থক পাবেন, ভারতের সাথে বাংলাদেশের, ভারতের সমর্থক পাবেন। এরকম অভাগা জাতি 55 বছরে আশা করা যায়? বলেন, জাতি গঠন হলো না, মমত্ববোধ নাই। আরে ভাই, আমি তো পত্রিকায়, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আমার কাছে তো ভারতীয় 2জন ছিল, একজন মুসলমান, একজন নন বিলিভার, কোনো ধর্মের বিষয়। মুসলমান মাংস খায়, সব খায়, কিন্তু যখনই ভারত আসে সে মুসলমান, 100% মুসলমান, এই ভারতীয়। হ্যাঁ, কোনো খাতির নেই, মুসলমানও ভারতীয়। আর আমাদের বাংলাদেশি ভারতীয় পাবেন, আমাদের বাংলাদেশি পাকিস্তানি পাবেন, পাকিস্তানের পক্ষে। আপনি বলবেন, গল্প করেন, দেখবেন যে পাকিস্তানের পক্ষে। আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি, এই পর্যায়ে আবার আতিক ভাইয়ের কাছে আসতে চাই। নারায়ণগঞ্জের বিষয়টি নিয়ে বলছিলেন যে এটি বিচার হওয়া উচিত ছিল। আপনিও নিশ্চয়ই খবরটি দেখেছেন যে আজকে সবগুলো গণমাধ্যমেই একটি খবর হয়েছে যে এমপি পুত্র তাকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর একটি বিষয় আপনি বলছিলেন শুরুতেই যে গাইবান্ধায় আপনাদের একজন নেতাকে হত্যা করা হয়েছে, সেই বিষয়েও আমরা দেখলাম যে দলের পক্ষ থেকে অবস্থান নেওয়া হচ্ছে, তাকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়গুলোতে আপনি আপনার দলের অবস্থান কি, বক্তব্যটাকে আপনাদের জানতে? দেখুন, পুরো দেশে তো এখন এক সিটিআই সব বিএনপি নিয়ন্ত্রণ করছে, এবং জামাত ইসলামী যে এলাকায় এমপি হয়েছেন সেই এলাকাও কিন্তু পুরোটাই বিএনপি নিয়ন্ত্রণে। মানে জনগণ ভোট দিয়ে এমপি বানিয়েছে জামাতের ব্যক্তিদের কিংবা এনসিপিদেরকে। ওই এলাকার আপনি যদি কোথাও বিন্দু, যখন যেটা গাইবান্ধায় ঘটেছে, একটা প্রাইমারি স্কুলে কমিটি গঠনীয় সমস্যা হয়েছে, সেই কমিটি নিয়ে সামান্য কথা কাটাকাটি, তারপরে তারা মেরে ফেলেছে। তার মানে আপনি ক্ষমতা এমনভাবে ভোগ করতে চাচ্ছেন, কোনো এক জায়গায় বিন্দু মাত্র অন্যরা সুযোগ গ্রহণ করুক কিংবা সেখানে সবাই মিলে একটা গাছ হোক, তা চাচ্ছে না। আপনি দেশের এখন বাজার বলেন, আপনার টার্মিনাল বলেন, আপনার যত যেমন টেন্ডার বলেন, মানে এমন হয়ে গেছে জামাত ইসলামীদের সবসময় সব করে তারা অভ্যস্ত না। পুরো বাংলাদেশে ধরেন শতভাগ বিএনপির নিয়ন্ত্রণে। যদি কোথাও বিন্দু মাত্র তাদের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে, তারা সেখানেই কিন্তু হলো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই যে আমাদের ঢাকাতে আমাদের আমিনুল ইসলাম সাহেব মন্ত্রী যে এলাকা, আমাদের এমপি আছে, সেখানে পুরো এলাকা ওনার একক নিয়ন্ত্রণে, কোনো কিছু করা যাচ্ছে না। মানে যেখানে আপনি বলবেন এখানে নিরপেক্ষ মানুষ বসাতে হবে, সেখানে হলো তারা এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এবং গাইবান্ধা যে ঘটনা ঘটেছে সাগাটাতে অত্যন্ত মানে তারা প্রধান শিক্ষকের উপর তারা সেখানে সমস্যা হয়েছে, যাওয়ার ফলে তারা সেখানে তাকে হত্যা করেছে শাবল দিয়ে, আপনি দেখেছেন, এবং স্পষ্টভাবে সেখানে অপরাধী প্রমাণিত হয়েছে। এই যখন অবস্থা দেশে হয়, বিচার সব জায়গায় আছে, ভাই বলেছেন দেশে আইন আছে ঠিকই, আপনার নারী বলেন, শিশু বলেন, সব বাংলাদেশে আইন আছে, কিন্তু বাংলাদেশে আইনের শাসন নাই। নারায়ণগঞ্জে এমপি পুত্র অ্যারেস্ট হলো, তিনি কারাগারে গেলেন না কেন? তখন এমপি সন্তান হওয়ার কারণে তার কারাগারে যাওয়াটা ঠিক হবে না? যে জায়গায় অন্যজন হতো, ঠিক আছে, তাকে কারাগারে যেতে হতো। এই যদি বাংলাদেশ, আমরা কিন্তু 24-এর 5ই আগস্টের পর এই বাংলাদেশ চাই না যে সবার জন্য আইন সমান হবে, কে বড় লোক, কে গরিব, কে এমপি সন্তান, কে মন্ত্রীর সন্তান, দেখার সুযোগ থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আসলে ওই ক্ষমতা যেখানে, আইন সেখানে নুয়ে পড়ে, প্রশাসন সেখানে আর এগুতে চায় না। আর ক্ষমতা যেখানে নাই সেখানে আইন সবচেয়ে বেশি সরব থাকে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব সেখানে সক্রিয় থাকে, এবং সেখানে আইনের শতভাগ প্রয়োগের বিধান আমরা সেখানে দেখতে পাই। তা আমরা মনে করি দেশের যে অবস্থা এখন চলছে, দেখুন আমরা দেখলাম যে বাংলাদেশের 3 দিনে গড়ে
মানে একটা করে খুন হচ্ছে এবং 365 দিনে বিগত সময়ে প্রায় 152টি খুনের ঘটনা ঘটেছে। এবং বিএনপির মতো জায়গাতে আপনার দেখলাম একটা সম্ভবত ইয়েতে দেখলাম চিটাগাংয়ে রাউজানে কোনো এক জায়গাতে একই দলের প্রায় তার 22 জন সেখানে নিহত হয়েছে। যে একটা সরকারের দায়িত্ব তার দলকে নিয়ন্ত্রণ করা, এখন পর্যন্ত কিন্তু সরকার তার দলকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বিভিন্ন দলের লোকেরাই তাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ব্যাপক তারা হলো যদি অপকর্ম বলেন। দেখুন গত 18 মাসে রেপ 66টা রেপ হয়েছে হলো বিএনপি, তাদের বিএনপি এর মধ্যে 29টা রেপের ঘটনা ঘটেছে এবং যুবদল 24টা, ছাত্রদল 8টা, সব তাদেরই। কিন্তু আপনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কীভাবে করবেন যদি আপনার দলীয় লোকদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন? যদি দলীয় লোকরাই জনগণের অনিরাপত্তার কারণ হয়ে যায়, সেখানে আসলে জনগণের আপনি কী কথা সেখানে বলবেন? তা আমরা মনে করছি এখন পর্যন্ত সরকার যেভাবে দেশ চালাচ্ছে কোনোভাবেই এটা জনগণকে নিরাপত্তা দেওয়া, জনগণের মধ্যে আস্থা তৈরি করা, এই অবস্থা সরকার তৈরি করতে পারেনি। বরং সরকারের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি সব মন্ত্রণালয়ে কথা বলেন আসলে, কিন্তু তার যে মন্ত্রণালয় জনগণকে একটা নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া, উনি কিন্তু সেই জায়গাতে শতভাগ ব্যর্থ হয়েছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং তার ব্যর্থতার কারণে কিন্তু আজকে আওয়ামী লীগ ফনা তোলার সাহস করছে, এই দায় কিন্তু ওনাকে নিতে হবে। তা আমরা মনে করি এখন সরকার তার জায়গাটা কোথায়, অহেতুক কিছু বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে। দেখুন আমরা যদি বলি 8 দিন হসপিটাল ধরুন, নিঃসন্দেহে শিশু মৃত্যু ঘটনা আমরা কেউ সহজভাবে নেব না, এটা খুবই আমাদের জন্য কষ্টকর। কিন্তু তাই হসপিটাল বন্ধ করে দিতে হবে? তাহলে সেখানে কী হলো? এখন শত শত কর্মী সেখানে বেকার হয়ে গেল, একটা মানব বিপদও সেখানে তৈরি হচ্ছে। গরিবের হসপিটাল আমার কোথাও চিকিৎসা পাবে? ডিসিশন নিয়ে ফেললেন। আপনি বললেন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে আপনি দলীয় ব্যক্তি নিয়োগ করাবেন না, আপনি সব দলীয় লোক নিয়োগ করে দিচ্ছেন। ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়িয়েছে বিগত 15-16 মাসে, আবার সেই ব্যাংকটাকে আপনি আবার এখানে জোর করে এটি কেন করবেন? জনগণ যদি কোনো ব্যাংকিং অবস্থার উপর আস্থা ভিত্তি করতে না পারে, যতই আপনি সিস্টেম কোনো কাজ হবে না। তাই হয়েছে না এখন, ওনারা লোক বসিয়েছেন, ব্যাংক সব আমানত সেখানে খালি হয়ে যাচ্ছে। এখনও কিন্তু সেটা কি হয় নাই, সমাধান সেখানে হয় নাই, সব দলীয় লোক আপনি বসাই দিচ্ছেন। তো সেখানে আপনি জনগণকে সুশাসন দিবেন, তা আপনি নির্দিষ্ট করতে পারছেন না। দেখলাম গত পরশুদিন আমাদের মাননীয় মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রী, এটা খুবই হাস্যকর মনে হয়েছে যে জামাত সুশৃঙ্খল দল কিন্তু জামাতের মধ্যে গণতন্ত্র নেই। গণতন্ত্র বলেন কোথায় আছে বলেন তো? আমরা কথা বলতে চাই না। উনি 7 বছর মহাসচিব, গণতান্ত্রিক প্রক্রিয়া মহাসচিব বলেন, একটা দলের মানে কমিটি বলেন তো কয় বছর থাকে? ওনাদের উপজেলা কমিটি বলেন তো কয় বছরে হয়নি? ওনাদের কেন্দ্রীয় কমিটি কয় বছরে হয়নি? তো যেই দলের নিজের দলের ভিতরে কোনো গণতান্ত্রিক চর্চা নেই, এবং আমাদের যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারম্যান যিনি হলেন বিএনপির, তিনি কীভাবে হয়েছেন বলেন তো? কোনো ভোটে হয়েছেন? তো যেই দলের ভিতরে দলীয় ভিতরে কোনো গণতন্ত্র চর্চা নাই, তো তারা আরেকজনকে অগণতান্ত্রিক শক্তি বলার চেষ্টা করেন, তাহলে এটি আসলে কীভাবে সমাধান করবেন? ওনারা বলেছেন যে ওনারা যদি ক্ষমতা আসেন কখনো, ওনারা কোথাও কী প্রশাসক বসাবেন না। দেখেন না, সব উল্টো। একদিকে বলে যে আমরা সব সংস্কার বাস্তবায়ন করে ফেলেছি, আর একদিকে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, সব জায়গাতে আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আপনি বলেন, ব্যাংক বলেন, বিমা বলেন, এমন কোনো জায়গা নেই। ওই যে বিসিবি বলেন, আছে না, সব জায়গাতে আপনি করেছেন। অন্য কোনো প্রতিপক্ষ সেখানে নেই, প্রতিদ্বন্দ্বী নাই সেখানে। আপনি এক সিটে যদি আপনি সে করে থাকেন, তাহলে সেখানে আমরা তো মনে করি গণতন্ত্রহীন প্রক্রিয়া সরকার শুরু করেছে, তার দায়টা ওনারা বিরোধীদের উপরে সেখানে চাপানোর চেষ্টা করে যাচ্ছেন। তো যেই ক্ষেত্রে আমরা বলি সরকার, দেখুন আওয়ামী লীগের যে অবস্থানটা, আমি বারবারই বলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব অল্প সময় প্রাসঙ্গিক হবে না, এটি আমরা বলি। চেষ্টা করবে তারা, কারণ এই দেশে জনগণ কিন্তু আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণ হয়েছে। কিন্তু গুম খুনের শিকার জনগণ হয়েছে, আয়নাগর সেখানে জনগণ গেছে। আপনি দেখছেন না গতকালকে যে জিয়াউল হাসানের যে অপকর্ম দেখেছেন আপনি, কি ভয়ঙ্করভাবে, কি ঠান্ডা মাথার খুনি সে ছিল, সে মানুষকে দিয়ে ব্রিজের গোড়ায় নিচে গুলি করে মেরে ফেলছে। তো যেখানে এত অপকর্ম তারা করেছে, সে অপকর্মকারী দল বাংলাদেশে রাজনীতিতে তাড়াতাড়ি ফিরে আসবে 2-1টা মিছিল মিটিং করে, এটা আসলে জনগণ মনে করে না। এটি তারা চেষ্টা করে যাবে, কারণ যে দলে কোনো নেতাই নাই দেশে, দল চলবে না, তারা দেশে আসুক, জি, তো দেখা যাবে সেটা কী হয়। সেখানে কেউ তো দেশে নাই। আমি শেষ করব আজিজ ভাইকে দিয়ে। আজিজ ভাই, উনি একটি কথা বলছিলেন আতিক ভাই, যে ক্ষমতা যেখানে সেখানে আইন প্রশাসন নুয়ে পড়ে, তাই কি সবসময় তাই চলবে? না, সবসময় তাই চলবে না।
কিছু রেফারেন্স আতিক ভাই দিয়েছে। ধরেন ইসলামিক ব্যাংকে এক ডেপুটি গভর্নর বলা হলো এসআলমের লোক, তাকে চেঞ্জ করে পর্ষদ ভেঙে দেওয়া হলো, তারপরেও কয় এটা মানি না। তো এখন আসলে ইসলামিক ব্যাংকে জামাতের নিয়ন্ত্রণ থাকতে হবে, তাহলেই সমস্যা দূর হলো। এখন জামাত সরকার নিয়ন্ত্রণ দেয় না। ভাই বিষয়টা কি এরকমই যে আসলে জামাতের লোক থাকলেই ঠিক আছে, অন্য কেউ থাকলে ঠিক শোনেন, আছে? বিষয়টা হলো জামাতকে আমি সার্বজনীন দল আমি মনে করি না, কারণ জামাতের এনজিও টাইপ সরকার, দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে শুধু জামাতের নেতা কর্মীরাই চাকরি করে, অন্যরা চাকরি জামাত ইসলামীরা পরিচালনা করে। সুতরাং জামাত যদি সরকারে যায় শুধু জামাতের নেতা কর্মীদের সরকার হবে, এটা সারা দেশের হবে না। আমি আপনাকে বলি, জামাত কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ কেন করবে? ইসলামিক ব্যাংক তো একটা সরকারি প্রতিষ্ঠানই বলা যায়, এটা সরকারি অনুদানে চলছে। জামাত কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা, জামাত আস্থা পাচ্ছে সেখানে। ইবনে সিনা আস্থা পায় কেন বলেন সেখানে? যেখানে জামাত পরিচালিত ইবনে সিনা, এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। সেটি অন্য বিষয়। ইসলামী ব্যাংকে সুদমুক্ত ব্যাংক, জামাত নেতৃত্ব লোকেরা, এরা কিন্তু জামাতের কোনো বিনিয়োগ এখানে ব্যক্তিরা জামাত করেন, মানুষ আস্থা সেখানে পেয়েছে। আপনি বিএনপি একটা ব্যাংক করুন কেন? জামাত আছে বলে এটি হচ্ছে আপনাদের আজিজ ভাই, আপনি তদন্ত করেন, আওয়ামী লীগ পেরেছে এই যে একটা মানে গৈবলসীয় কায়দা আপনার অসত্য কথা বলেন, আওয়ামী লীগ চেষ্টা পেরেছে, আওয়ামী লীগ এই যে 10 বছর আওয়ামী লীগ পেরেছে, একটা অসত্য কথাটা কোনটা বললাম? এই যে বলছে না যে এসআলমের লোক ছিল, সরকার বদলায় না। আপনি বলুন যে আওয়ামী লীগ এটা প্রমাণ করতে পেরেছে যে ইসলামী ব্যাংক থেকে জামার টাকা নিচ্ছে, কে প্রমাণিত হয়েছে বলুন? এখন প্রমাণ হচ্ছে, হবে এখন প্রমাণ হবে। আওয়ামী লীগ পারে না, আওয়ামী লীগ পুরো এখন টাকা ওখান থেকে কত আউট করছে সেটা তো বেরোবে, এখন বেরোবে না কেন? ব্যাংকের টাকা কোনো জামাত নেয় না, এটা অসত্য কথা। সুযোগ নাই, অসত্য কথা দিয়ে বলা যাবে না। ব্যাংকের টাকা আমরা সাধারণ লোক বলে বুঝি, কাউকে একমাত্র জামাতের লোক না বসায় দিলে মনোভূত হবে না, সব সময় বলবেন এসআলমের লোক তো সরাই দিয়েছে, ব্যাংক চলতে হবে না। এতদিন বলছেন এসআলমের লোক সরাই দিয়েছে, আপনারা পর্ষদ ভেঙে দিয়েছে, নতুন পর্ষদ আরেকটা ডেপুটি গভর্নর হবে না তো। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সব কি বিএনপি? তারপরে হবে না, হবে না কি আস্থা পাবে না মানুষ? আপনি বলেন, এই প্রথম দেখলাম আপনি বলেন না জামাতের শোনেন যারা আন্দোলন করছে এই ব্যাংকে, বাংলাদেশে জামাত আছে বলেই ব্যাংকিং ব্যবস্থা টিকে আছে, বুঝছেন? ইসলামী ব্যাংকিং জামাতের অবদান, জামাত না থাকলে এই ব্যাংকে কেউ জামানত রাখবে না। আপনি খুলেন না, আপনি খুলেন, আপনি একটা ব্যাংক করলেন যে বিএনপি ব্যাংক খুললো, মানুষ আমানত রাখবে না তো। মানুষ মনে করে এই বিএনপি এরা হলো ব্যাংক, বিএনপি তো এনজিও টাইপ সরকার না, আমরা কোন এনজিও, জামাত এনজিও মোটেও না, মোটেও না, আমরা ক্ষমতায় আসিনি। আন্তর্জাতিক সরকার, জামাত ইসলামের ভালো কাজগুলো, জামাত ইসলামের বিকল্প তৈরি করেন, বিকল্প করেন, বিকল্প করতে পারছেন তো? বিকল্প তো আছেই। একটা হসপিটাল করা কারো মুরুদ না, ব্যাংক করা মুরুদ না, জামাত নিয়ে করতেছে। আপনারা টাকা আনতেছেন, টাকা সব নেটওয়ার্ক আছে, এটি বলতে পারবেন, এটি বলতে পারবেন, বলতে পারবো না কেন? কিন্তু একটা ব্যাংক করার সক্ষমতা কারো নাই, বাংলাদেশে ব্যবসা করার সক্ষমতা কারো নাই, সব নিয়ন্ত্রণ নেবেন তা তো হয় না। আপনারা এটি বলতে পারবেন, কারো সক্ষম খালি জামাত নেবেন। বলেন ওই ইসলামী ব্যাংকে বসায় দিক, কাকে চান বলেন? জামাতকে নিয়ন্ত্রণ থাকবে কেন? বাংলা কেন? একটা ব্যাংকে ব্যাংক থাকবে, আপনারা বাংলা কেন? চান নাই এসএল কেন? একটা ব্যাংক কেন করবেন? আরেক ডেপুটি গভর্নর বসায় দিয়ে কি করবে? এগুলো জামাতের লোকরে বসায় দিতে হবে, অবশ্যই লাগবে। কেন? নিরপেক্ষ লোক লাগবে, না ব্যাংক চলবে না। জামাতের লোক রাখবে না, জামাতের লোক নিরপেক্ষ না, অবশ্যই নিরপেক্ষ। জামাতের লোক জামাতের জন্য, জামাতের লোকের বাইরে জামাতের লোক ব্যাংক খাবে না, লুটপাট করবে না। লুটপাট করছে মোটেও না, প্রমাণ অপেক্ষা করেন, আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন। বহুত টাকা বলছে তো আপনি প্রকাশ করেন নাই, কে খাইছে ব্যাংকের টাকা? সংসদে আলোচনা, কে খাইছে ব্যাংকের টাকা? প্রমাণ দেখান। জামাতের নাম দিয়ে দিয়ে খাইছে, কে খাইছে বলেন না, প্রমাণ দেখান না। আপনি বললাম না, আমাকে শেষ করতে হচ্ছে, আমাকে শেষ করতে হচ্ছে। আলোচনা আসলে আমরা পরবর্তী খাইছে না ঘাস খাইছে বলো, দেখা কোন এখানে। আচ্ছা, আমরা পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো দিন এই আলোচনাগুলো আমরা, বাংলাদেশে মানুষের বিশ্বাসের জায়গা জামাত ইসলামী, যদি জামাত সমর্থন সরাই ফেলে ব্যাংক থেকে, এই ব্যাংক দেউলে হয়ে যাবে।
টিকবে না একদিনের জন্য, আমার কথাগুলো টিকবে না সেখানে। আপনি বসান 10 জন গভর্নর, টিকবে না সেখানে। আরো সরকার টাকা দিবে, আপনি টাকা দেন, হ্যাঁ টাকা দিয়ে চালান, টাকা দিয়ে চালান, অসুবিধা কি আছে? চালান, আপনারা সরে যান। হ্যাঁ। আপনারা দখল করে রাখেন কেন? ব্যাংক প্রতিষ্ঠান দখল করে রাখেন কেন? দখল করে না, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রের কাছে থাকতে দেন। আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করেন আপনি। হ্যাঁ, হচ্ছে এইগুলো আমাদের অবস্থা, বুঝছেন? ভালো কিছু করতে গেলে সমস্যা। আপনি করে দেখেন না। আমাকে শেষ করতে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত জামাত ইসলামী করেছে, এই অবদান স্বীকার না করে জামাত ব্যাংক থেকে সুযোগ আছে বলেন তো? আমরা আগামীতে নিশ্চয়ই আতিক ভাই, আজিজ ভাই, আপনাদের টাকা সুযোগ দুজনকে আছে। এসালম নিছে ইস্পাত বলকের মতো, জামাত কোথায় নিছে বলেন তো? কে জামাতের টাকা পাইছে? পার্লামেন্টের স্পষ্ট বক্তব্য দিয়েছে আমাদের বিরোধী দলের নেতা মীর কাসেম আলীর সাথে এসালামের খাতির ছিল। মীর কাসেম আলী অ্যাওয়ার্ড দেওয়া লাগবে আপনার এখন। হ্যাঁ, এটা ছিল তো, আমি জানি তো। মীর কাসেম আলী যখন পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছে, তখন থেকে জামাতিকরণ হয়ে গেছে। এটা হলো একটা মিথ্যা স্যার, বুঝছেন? আমাকে শেষ করতে হচ্ছে, আমাকে প্রোডিউসার বারবার মীর কাসেম আলী ছিল না? সিনিয়র মানুষ এগুলো করেন না, পর্ষদের জামাতি না, মীর কাসেম আলী ছিল না? নেগেটিভ আমাদের সত্য ঘটনা এগুলো না। কি সত্য কথা? আপনারা বিদেশি প্রতিষ্ঠান সবগুলো বাগায় দিয়েছে। আপনারা অনলাইন কে সরাই দিছে? হ্যাঁ, বাগায় দিয়েছে। আমরা সত্য ঘটনাটি নিশ্চয়ই ওরা গিয়েছে লুটপাটের কারণে। শোনেন, শেখ হাসিনা না বলে হোটেলে নিয়ে শোনেন, পর্ষদ বদলায় ফেলাইছে শেখ হাসিনা। গোয়েন্দা বাহিনী নিয়ে আনিছে। এটা কোন না, এটা কোন না, খালি বিএনপির দোষ। এই আলোচনা নিশ্চয়ই